নির্ণায়ক 2C পার্টটা শুরু করব। তো এটা ক্লাস 12 এ তোমাদের 3rd সেমিস্টারে আছে। আজকে হচ্ছে পার্ট 1। তো পার্ট 1 এ কিন্তু মোটামুটি এই যে নির্ণায়ক 2C পার্টটা শেষ করব। ঠিক আছে? তো প্রথমেই আমাদের জানতে হবে যে অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট এবং অনন্য নির্ণায়ক বলতে আমরা কি বুঝি? তার মানে কোনো একটা নির্ণায়কের অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট এবং অনন্য নির্ণায়ক বলতে আমরা কি বুঝি? প্রথমে এটা কিন্তু জানতে হবে। বলে রাখি এই যে কোনো একটা নির্ণায়কের অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট এর অনন্য নির্ণয় এটা কিন্তু তোমাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত নয়। মানে এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের দেবে না। কোনো একটা নির্ণায়কের তোমার অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট নির্ণয় করতে কিন্তু দেবে না। তা সত্ত্বেও এই যে পার্ট 2C বা নির্ণায়কের যে 2C পার্টটায় এই যে অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট এবং অনন্য নির্ণয় কিন্তু তোমাদের একটু জানতে হবে। কারণ পরবর্তী যে চ্যাপ্টারটা আছে সেখানে নির্ণায়ক না বলে ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট এবং অ্যাডজুগেট এবং অনন্য নির্ণয় না বলে বিপরীত যে ম্যাট্রিক্স সেটা কিন্তু তোমাদের নির্ণয় করতে বলবে। তো এই বিষয়টা যদি তুমি জানো তাহলে দেখবে ওই যে নির্ণায়ক না বলে যে ম্যাট্রিক্স বলবে সেখানে কিন্তু একই রকম কনসেপ্ট অনেকটা লাগবে। সেই জন্য কিন্তু এই পার্টটা পড়ো। তো এটা স্টার মেরে দিই। স্টার মানে মনে রাখবে যে এটা কিন্তু পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত নয়। তবু কিন্তু আমরা শিখবো এটা। ধরো একটা নির্ণায়ক নিচ্ছি ডেল। তা আমরা নির্ণায়ককে আমরা ডেল দ্বারা ডিনোট করি। নির্ণায়কটা হচ্ছে 3 × 3 নিয়ে। তার ভেতরের এলিমেন্টগুলো A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 A3 B3 C3। এই যে নির্ণায়কটা নিলাম সেই নির্ণায়কের আমরা অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট নির্ণয় করব এবং অনন্য নির্ণয় কি সেটা কিন্তু নির্ণয় করব। তো ডেফিনিশনটা কি বলছে দেখো যে এই ডেল, হ্যাঁ, ডেল নির্ণায়কের যে পদগুলো আছে, কতগুলো পদ আছে? 9টা পদ। সেই 9টা পদের সহ উৎপাদক দ্বারা গঠিত নির্ণায়ককে বলছে ডেল নির্ণায়কের অ্যাডজুগেট বলে। ধরে নিচ্ছি এই ডেল নির্ণায়কের, হ্যাঁ, ধরে নিচ্ছি ডেল নির্ণায়কের নির্ণায়কের ডেল নির্ণায়কের অ্যাডজুগেট সেটাও তো একটা নির্ণায়ক, অ্যাডজুগেট। কোনো একটা নির্ণায়কের অ্যাডজুগেট সেটাও কিন্তু একটা নির্ণায়ক। সেই নির্ণায়কটা আমরা ধরে নিচ্ছি ডেল ওয়ান। এবার ডেল ওয়ান নির্ণায়কটা তোমার নির্ণয় করতে বলবে। হ্যাঁ, তাহলে ডেল ওয়ানটা কিভাবে নির্ণয় করবো বলছে এই যে ডেল ডেল যে নির্ণায়কটা আছে প্রত্যেকটা পদে সহ উৎপাদক নিয়ে গঠিত যে নির্ণায়কটা। তো সহ উৎপাদক প্রতিটি এলিমেন্টের নির্ণায়কের জন্য বা নির্ণয়নের জন্য, হ্যাঁ, তোমার কিন্তু একটা কনসেপ্ট থাকা দরকার। প্রথম এলিমেন্টের জন্য মনে রাখবে সহ উৎপাদকটা নিব হচ্ছে প্লাস, পরের এলিমেন্টের জন্য মাইনাস প্লাস, তারপর হচ্ছে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এই যে কনসেপ্টটা কিন্তু তোমার জানা দরকার। হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্ট বা পদে সহ উৎপাদক নির্ণয় করার জন্য প্রথমটা চিহ্ন দিব প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা কিন্তু প্লাস। তাহলে এই যে প্রথম এলিমেন্টটা কত আছে বা পদটা কত আছে A1, তাহলে সেই এলিমেন্টের সাপেক্ষে আমরা যদি স্ব উৎপাদক নির্ণয় করতে চাই তাহলে কোন ডিটারমিনেন্ট হবে এখানে? এই যে B2 C2, হ্যাঁ, B3 C3, কিন্তু তার সামনে আমরা কি দিব? একটা প্লাস চিহ্ন দিব, প্লাস প্লাস। তাহলে এখানে হয়ে যাবে B2 C2 B3 C3। তারপরটা কি দেবো? তারপরটা দিব হচ্ছে মাইনাস। তাহলে মাইনাস দিয়ে কোন ডিটারমিনেন্ট হবে? তাহলে এই এলিমেন্টের সাপেক্ষে যেহেতু বের করছি তাহলে এই যে কলামটা আর এই যে রোটা বাদ দিয়ে যে নির্ণয়টা তৈরি থাকবে 2 + 2 A2 C2 A3 C3। তাহলে A2 C2 A3 C3। তারপরটা হয়ে যাবে প্লাস, তারপরটা হয়ে যাবে প্লাস, কারণ এই যে C1 এলিমেন্টের সাপেক্ষে। তাহলে A2 B2 A3 B3 A2 B2 A3 B3 এই নির্ণায়কটা থাকবে। তাহলে প্রথম সারির প্রত্যেকটা এলিমেন্টের আমরা কি বের করলাম? সহ উৎপাদক বের করলাম। পরের সারির, হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্টের সহ উৎপাদক নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে প্রথম এলিমেন্টের সাপেক্ষে দ্বিতীয় সারি, তাহলে প্রথমে দিয়ে দেবো মাইনাস। তাহলে দেখো A2 এলিমেন্টের সাপেক্ষে A2 এলিমেন্টটা বা পদটা যে সারি যে স্তম্ভে থাকবে সেটা বাদ দিয়ে কোন ডিটারমিনেন্টটা পড়ে থাকবে? B1 C1 B3 C3। তাহলে B1 C1 B3 C3 এখানে হচ্ছে এই ডিটারমিনেন্টটা পড়ে থাকে। তারপর প্লাস পরের দেখো এলিমেন্টের সাপেক্ষে এটা হচ্ছে কলাম, এই যে রো এটা বাদ দিয়ে A1 C1 A3 C3 এটা পড়ে থাকবে A1 C1 A3 C3। তারপরেরটার ক্ষেত্রে মাইনাস দিব। তারপর C2 এলিমেন্টের সাপেক্ষে এই যে কলামটা আর এই রোটা বাদ দিয়ে A1 B1 A3 B3 A1 B1 A3 B3। ঠিক আছে? তাহলে তৃতীয় সারির প্রথম এলিমেন্টের সাপেক্ষে প্লাস দিব ডিটারমিনেন্ট। তাহলে এই যে সারিটা আর এই কলামটা বাদ দিয়ে এখানে কোন ডিটারমিনেন্টটা পড়ে থাকবে? B1 C1 B1 C1 B2 C2। তারপরটা দিব হচ্ছে মাইনাস, হ্যাঁ, মাইনাস। এই যে সারি এই কলামটা বাদ দিয়ে A1 C1 A2 C2 A1 C1 A2 C2। তারপরটা দিব হচ্ছে প্লাস। তাহলে C3 এলিমেন্টের সাপেক্ষে এই রোটা আর এই কলামটা বাদ দিয়ে A1 B1 A1 B1 A2 B2 A2 B2। এই যে নির্ণায়কটা তৈরি করলাম, হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্টের সাপেক্ষে স্ব উৎপাদক নিয়ে গঠিত যে নির্ণায়কটা তৈরি হলো সেটাই বলছে ডেল নির্ণায়কের অ্যাডজুগেট। ঠিক আছে? তো নেক্সট পার্টে বলছে যে এই ডেল নির্ণায়কের, হ্যাঁ, ডেল নির্ণায়কের অনন্য নির্ণয়। তাহলে কোনো একটা নির্ণায়কের অনন্য নির্ণয়ক আমরা কিভাবে নির্ণয় করবো? দেখো দ্বিতীয় পার্টটা আমরা ধরে নিচ্ছি এই যে ডেল, হ্যাঁ, যে 3 × 3 ডিটারমিনেন্ট আছে, ডেল নির্ণায়কের অনন্য নির্ণয়, অনন্যক অনন্য নির্ণায়ক সেই নির্ণায়কটা ধরে নিচ্ছি ডেল টু। তো ডেল টুটা কিভাবে নির্ণয় করবো? যে ডেল টু ইজ ইকুয়াল টু, মনে রাখবে, 1/del কিউব ইন্টু এখানে ডেল ওয়ান। ডেল ওয়ান কিন্তু এখানে একটা নির্ণায়ক। ডেল ওয়ান কোন নির্ণায়কটা? এই যে ডেল নির্ণায়কের প্রতিটি পদের সহ উৎপাদক নিয়ে গঠিত যে নির্ণায়ক সেটা কিন্তু এখানে বসাবো। আর ডেল কিউব বলতে ডেল যে ডিটারমিনেন্টটা থাকবে সেই ডিটারমিনেন্টের মানটা এখানে জাস্ট মানটা বসবে, আর এখানে ডেল ওয়ান ডিটারমিনেন্ট যেটা বের হবে সেটাই। কারণ ডেল টু কিন্তু একটা নির্ণায়ক আকারেই কিন্তু রাখতে হবে। ঠিক আছে? এইটা গেল হচ্ছে ডেল টু বা হচ্ছে ডেল নির্ণায়কের অনন্য নির্ণয়।
একটা কোশ্চেন সলভ করি তাহলে ব্যাপারটা কিন্তু আরো ক্লিয়ার হবে। ধরে নাও এই যে ডেল, এই যে ডিটারমিনেন্ট বা নির্ণায়কে তোমার অ্যাডজুগেট বা এবং অনন্য নির্ণয় তোমাকে নির্ণয় করতে বললো। তাহলে সেই যে ডিটারমিনেন্টটা তোমরা ধরে নিবে যে এই যে নির্ণায়কটা, সেই নির্ণায়কটা হচ্ছে ডেল। তাহলে ডেল কত? 4 1 2 7 3 5 5 1 3। তাহলে এই যে নির্ণায়কটা তোমরা প্রথম সারির সাপেক্ষে ভাঙাবে, ভাঙায় দেখবে মান আসবে 4। ঠিক আছে? এটা কিন্তু ভাঙাবে, হ্যাঁ? ভাঙায় দেখবে মান আসবে 4। তাহলে সেই যে ডিটারমিনেন্টটা আমরা ধরে নিচ্ছি, সেই ডিটারমিনেন্টটা বা ডেলের, হ্যাঁ? ডেলের অ্যাডজুগেট, অ্যাডজুগেট, অ্যাডজুগেট ডেল 1 এবং অনন্যক, অনন্যক, অনন্যক নির্ণায়ক, অনন্যক নির্ণায়ক, নির্ণায়ক ডেল 2। তাহলে আমাদের ডেল 1 আর ডেল 2 নির্ণয় করতে হবে। তাহলে ডেল 1টা কিভাবে নির্ণয় করব? ডেল নির্ণায়কের প্রত্যেকটা পদের সহ উৎপাদক নিয়ে গঠিত নির্ণায়ক। তাহলে দেখো প্রথম এলিমেন্টের সাপেক্ষে আমরা যখনই নির্ণয় করব প্লাস দিয়ে দিব। তাহলে এখানে কোন নির্ণায়ক পড়ে থাকবে? এই যে নির্ণায়কটা। তাহলে এখানে ভাঙাবে 3 3 3 গুণ করলে 9। তাহলে এখান থেকে বিয়োগ করব 5, 5 ওকে 5, তারপরটা দিব মাইনাস। তাহলে দ্বিতীয় এলিমেন্টের সাপেক্ষে প্রথম সারির দ্বিতীয় এলিমেন্টটা, তাহলে এই কলাম এই রো বাদ দিয়ে তাহলে এই যে 7 5 5 3 এই যে ডিটারমিনেন্টটা পড়ে থাকবে, তাহলে 3 7 21 আর এখানে হচ্ছে 25। ঠিক আছে? তারপর হচ্ছে প্লাস এই এলিমেন্টের সাপেক্ষে এই সারি এই কলাম বাদ দিয়ে 7 আর এখানে হচ্ছে 15 এটা পড়ে থাকবে। তারপরে হচ্ছে মাইনাস এই এলিমেন্টের সাপেক্ষে এই সারি আর এই কলাম বাদ দিয়ে, তাহলে এখানে 3 2 পড়ে থাকবে, মাইনাস না পরেরটা হচ্ছে প্লাস এই এলিমেন্টের সাপেক্ষে, তাহলে এই সারি এই কলাম বাদ দিয়ে 3 4 12 আর এখানে হচ্ছে 10 এটা পড়ে থাকবে। তারপরে হচ্ছে মাইনাস, হ্যাঁ, 5 এই এলিমেন্টের সাপেক্ষে, তাহলে এই কলাম এই সারি বাদ দিয়ে 4 ওকে 4 5 ওকে 5 এটা পড়ে থাকবে। তারপরটা হচ্ছে প্লাস, তারপরটা হচ্ছে প্লাস এই এলিমেন্টের সাপেক্ষে, তাহলে এই সারি এই কলাম বাদ দিয়ে এটা পড়ে থাকবে 5 ওকে 5 3 2 6। তারপর হচ্ছে মাইনাস এই এলিমেন্টের সারি, তাহলে এই সারি এই কলাম বাদ 4 5 20 7 2 14 এটা থাকবে। তারপর হচ্ছে প্লাস, হ্যাঁ, এই এলিমেন্টের সাপেক্ষে, তাহলে এই সারি এই কলাম বাদ দিয়ে 3 4 12 আর এখানে হচ্ছে 7 বিয়োগ করে দেবো। তাহলে এখানে দেখো পাচ্ছি, ওইটা হচ্ছে নির্ণায়ক দিতে হবে, ম্যাট্রিক্স না নির্ণায়ক। তাহলে 9 থেকে 5 বাদ, তাহলে এই জায়গায় হয়ে যাবে 4। তারপর এখানে দেখো -4, তাহলে মাইনাসের মধ্যে হয়ে যাবে +4, এখানে হয়ে যাবে -8। ঠিক আছে? -8, পরেরটা হয়ে যাবে -1, পরেরটা হয়ে যাবে +2, পরেরটা হয়ে যাবে +1, এইখানে হয়ে যাবে -1, এইখানে হয়ে যাবে -6, এইখানে হয়ে যাবে 5। এই গেল হচ্ছে ডেল যে নির্ণায়কটা, সেই নির্ণায়কের অ্যাডজুগেট বা হচ্ছে অ্যাডজয়েন্ট। ঠিক আছে? এবং আমাকে ডেল 1 নির্ণয় করতে বলছে, ডেল 2, ডেল 2 টা কি বলছে? 1 বাই ডেল কিউব ইনটু হচ্ছে ডেল 1। তাহলে 1 বাই ডেল কিউব বলতে ডেলের মানটা কিন্তু পুট করতে হবে। তাহলে ডেলের ভ্যালু কত? 4। তাহলে 1 বাই এটা হয়ে যাবে 4 কিউব, আর এখানে ডেল 1টা বসাতে হবে। ডেল 1 মানে এই যে নির্ণায়কটা, 4 4 8 সরি -8 -1 2 1 -1 -6 5। তাহলে এখানে তুমি 4 এর কিউব বলতে গেলে কত হবে? 4 এর কিউব 64, হ্যাঁ? তো 64 কিন্তু তুমি বাইরে রাখতে পারো। তাহলে 1 বাই 64 আর এখানে হিসেবে গুণ আকারে যে ডিটারমিনেন্টটা থাকবে, তাহলে 4 4 -8 -1 2 1 আর এখানে হচ্ছে -1 -6 5 এইভাবেও কিন্তু রাখতে পারো। তাহলে এইটা গেল হচ্ছে ডেল 2, হ্যাঁ? ডেল 2 নির্ণায়কটা। ঠিক আছে? তাহলে কোনো একটা নির্ণায়কের আমরা অ্যাডজুগেট এবং অনন্য নির্ণায়ক শিখলাম। আবার ধরো নোটে বলে দিচ্ছি, হ্যাঁ? এটার কোনো উদাহরণ আর দিব না, ব্যাপারটা কিন্তু একই। ধরে নিচ্ছি যে ডেল একটা নির্ণায়ক, সেই নির্ণায়কটা হচ্ছে 2 × 2। আমরা 2 × 2 নির্ণায়ক আর হচ্ছে 3 × 3 নির্ণায়কের অ্যাডজয়েন্ট এবং অনন্য নির্ণায়ক কিভাবে নির্ণয় করে সেটা কিন্তু জানবো। ধরে নিচ্ছি ডেল একটা নির্ণায়ক, সেই নির্ণায়কটা হচ্ছে a1 b1 a2 b2। ঠিক আছে? a1 b1 a2 b2। তাহলে এই নির্ণায়কটার আমরা কি নির্ণয় করব? অ্যাডজয়েন্ট এবং হচ্ছে অনন্য নির্ণয়। তাহলে ধরে নিচ্ছি ডেল নির্ণায়কের অ্যাডজয়েন্ট, বা অ্যাডজুগেট লিখি, অ্যাডজুগেট ডেল 1 এবং অনন্যক, অনন্যক ডেল 2। তাহলে ডেল 1 আর হচ্ছে ডেল 2 তোমার নির্ণয় করতে হবে। তাহলে ডেল 1টা কিভাবে নির্ণয় করবো? একই কনসেপ্ট, 3 × 3 ক্ষেত্রেও যা, 2 × 2 এর ক্ষেত্রেও কিন্তু একই। প্রতিটি পদের সহ উৎপাদক নিয়ে গঠিত নির্ণায়কটাই হচ্ছে ডেল নির্ণায়কের অ্যাডজুগেট। তাহলে ডেল নির্ণায়কের 2 × 2 এর ক্ষেত্রে প্রথম এলিমেন্টের সাপেক্ষে প্লাস, পরেরটা মাইনাস, এখানে হচ্ছে মাইনাস, পরেরটা হচ্ছে প্লাস। তাহলে প্রথম চিহ্ন দিব হচ্ছে প্লাস। তাহলে a1 এলিমেন্টটার সহ উৎপাদক কোনটা হবে? b2। b1 এলিমেন্টটার সহ উৎপাদক কত হবে? a2, কিন্তু তার চিহ্ন কি দিব? মাইনাস, তার সামনে চিহ্ন দিব মাইনাস। a2 এলিমেন্টটার বা এই পদটার, হ্যাঁ, সহ উৎপাদক হয়ে যাবে -b1, চিহ্ন মাইনাস। পরের এলিমেন্টের সাপেক্ষে হয়ে যাবে হচ্ছে a1, পরের এলিমেন্টের সাপেক্ষে হয়ে যাবে a1। ঠিক আছে? এবং ডেল 2টা বলছে 1 বাই ডেল স্কোয়ার ইন্টু হচ্ছে ডেল 1। এবার কিন্তু ডেল স্কোয়ার 3 × 3 এর ক্ষেত্রে এখানে ডেল কিউব আর এখানে হয়ে যাবে ডেল স্কোয়ার। ঠিক আছে? ডেল 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই ডেল স্কোয়ার ইন্টু হচ্ছে ডেল 1। ধরুন একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরুন ডেল একটা নির্ণায়ক, যে নির্ণায়কটা ধরে নিচ্ছি 1 0 2 3। তাহলে এই নির্ণায়কের আমরা কি নির্ণয় করবো? ডেল 1 আর হচ্ছে ডেল 2। একবারে সংক্ষেপে করে দিচ্ছি, ডেল 1 কিন্তু বোঝাচ্ছে ডেল নির্ণায়কের অ্যাডজুগেট। ঠিক আছে? তাহলে 1 এলিমেন্টের সাপেক্ষে 1 পদটার সাপেক্ষে এখানে সহ উৎপাদকটা কত হবে? 3। তাহলে তার চিহ্ন কিন্তু দিব হচ্ছে প্লাস। 0 এলিমেন্টের সাপেক্ষে হয়ে যাবে -2। তাহলে এখানে 2 এর এলিমেন্টের সাপেক্ষে সহ উৎপাদক হয়ে যাবে -0 আর 3 এলিমেন্টের সাপেক্ষে হয়ে যাবে +1।
তো এখানে নির্ণায়কটা কত পাচ্ছি 3 -2 -0 আর 0 লেখা একই প্লাস 1, এইটা হচ্ছে ডেল 1 বা ডেল নির্ণায়কের একযুগে। এবং অনন্য নির্ণয় কি বলছে ডেল 2 1 বাই ডেল স্কোয়ার, হ্যাঁ ডেল স্কোয়ার ইন্টু হচ্ছে ডেল 1। তাহলে ডেল নির্ণায়কটা যদি আমি এখানে বিস্তৃতিকরণ করি তাহলে 1 × 3 3 -2 × 0 এখানে হয়ে যাবে 0, তাহলে এটার ভ্যালু হচ্ছে 3। তাহলে 1 বাই ডেল স্কোয়ার বলতে 1 বাই 3 স্কোয়ার ইন্টু ডেল 1 বলতে এখানে কিন্তু 3 -2 0 1, তাহলে 3 স্কোয়ার মানে 1 বাই 9 ইন্টু এখানে ডেল 1টা কত 3 -2 0 1, এইটা হচ্ছে ডেল যে নির্ণায়কটা 2 × 2 এবং তার কিন্তু আমরা অ্যাডজুগেট এবং অনন্য নির্ণয় শিখলাম, ঠিক আছে। এরপরে আমাদের যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এবং এই পার্টটা কিন্তু পরীক্ষায় তোমাদের আছে, হ্যাঁ এটা কিন্তু ভিআই। তো নির্ণায়কের প্রয়োগ, নির্ণায়কের প্রয়োগ বলতে বোঝাচ্ছে যে নির্ণায়ক মানে ডিটারমিনেন্ট, হ্যাঁ নির্ণায়কের সাহায্যে আমরা কি কি জিনিস নির্ণয় করতে পারি, নির্ণায়কের সাহায্যে আমরা কি কি জিনিস নির্ণয় করতে পারি। তো প্রথমে যে বিষয়টা নির্ণয় করবো সেটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, কারণ নির্ণায়কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু নির্ণয় শিখতে হবে। তো ধরে নাও এটা হলো একটা ত্রিভুজ এ বি সি ডি, যে কোনো ত্রিভুজ হতে পারে। এখানে দেখতে সমবাহু ত্রিভুজ মনে হচ্ছে। তো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে বলছে এই যে তিনটা শীর্ষবিন্দু এ বি সি, যদি তার স্থানাঙ্ক তুমি জানো, ধরে নাও এ বিন্দু স্থানাঙ্ক x1 y1, বি বিন্দু স্থানাঙ্ক x2 y2 আর সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x3 y3, তাহলে হচ্ছে এই যে ত্রিভুজটার, হ্যাঁ ত্রিভুজটার কিন্তু এরিয়া বা ক্ষেত্রফল কিন্তু আমরা নির্ণয় করতে পারবো নির্ণায়কের সাহায্যে। তাহলে সেই ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করবো বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল মনে রাখবে নির্ণায়কের সাহায্যে যেহেতু নির্ণয় করছি, তাহলে মনে রাখবে হাফ, এইখানে হচ্ছে নির্ণায়ক দিব, কারণ নির্ণায়ক তোমার প্রয়োগ করতে হবে। তো এখানে বলছে এই বিন্দুর যে স্থানাঙ্কটা এখানে আছে x1, y1, সেই বিন্দুটা এখানে বসাবো x1 y1, এইভাবে কিন্তু বসাবো আর এখানে দেবো হচ্ছে 1। তাহলে এই বিন্দুর কাজ শেষ। বি বিন্দুর স্থানাঙ্ক কত x2 y2, নির্ণায়কে এখানে প্রথমটা দেবো x2, পরেরটা দেবো y2, এখানে দেবো হচ্ছে 1। তারপরে সি বিন্দুর স্থানাঙ্ক কত x3 y3 আর এখানে দেবো 1। যদি এই যে ডিটারমিনেন্টের ভেতরে এইভাবে তুমি প্রকাশ করে নির্ণায়কটা বিস্তৃতিকরণ করো এবং যে মান আসবে সেটাই বলছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। যেহেতু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করছি, ক্ষেত্রফল কোনোদিনও নেগেটিভ হয় না, সেই জন্য যখনই তোমার এই যে কনসেপ্টে মানটা বের হবে শেষে তুমি কি দিয়ে দিবে, একটা মড দিয়ে দিবে। এটা কিন্তু মড বোঝাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে নির্ণয় আর একটা মড। মড কেন দিলাম, কারণ ক্ষেত্রফল কোনোদিনও নেগেটিভ হয় না, কিন্তু ডিটারমিনেন্টের ভ্যালু তো নেগেটিভ হতে পারে। ধরো -4 আসলো, তাহলে -4 যখনই আসবে তখন কিন্তু মড দিয়ে দিবে লাস্টে +4, তাহলে এত হয়ে যাবে বর্গ একক, ঠিক আছে বর্গ একক। তো কোশ্চেন কিভাবে থাকবে দেখো, ধরে নাও তোমাকে বলো -3 -5 5,2 ও -9 -3 বিন্দু তিনটির সংযোগে উৎপন্ন ত্রিভুজের, এইটা ভালো করে করবা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে যখনই তিনটে বিন্দু থাকবে মনে রাখবে এগুলো কিন্তু শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। যখনই ক্ষেত্রফল নির্ণয় করতে বলে ডাইরেক্ট ফর্মুলায় কিন্তু চলে যাবে। তাহলে ডাইরেক্ট ফর্মুলা কি হাফ ইন্টু হাফ ইন্টু এইখানে x1 y1 বসাতে হবে। তাহলে প্রথমটা এইটা ভাববে x1 y1, পরেরটা হচ্ছে x2 y2, পরেরটা হচ্ছে x3 y3। তাহলে x1 y1 বলতে -3 -5 আর এখানে কিন্তু 1, এটাই বলছে ফর্মুলা। তারপর হচ্ছে x2 y2, তাহলে এটা হচ্ছে 5, পরেরটা হচ্ছে 2, এখানে বসাবে 1, x3 y3, তাহলে এটা হচ্ছে -9 -3 আর এটা হচ্ছে 1। এইবার এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশনের ভ্যালুটা যদি নেগেটিভ আসে লাস্টে মড দিবে, আর যদি না আসে তাহলে ওইটাই হয়ে যাবে। আর এটা ক্যালকুলেশন করবে, ঠিক আছে। হাফ তো থাকলো, আবার এই যে ডিটারমিনেন্টটা যদি আমি বিস্তৃতিকরণ করি, তাহলে প্রথম এলিমেন্টটা কি আছে -3, তাহলে সেটা ভাঙালে হচ্ছে 2 + 3, তারপরে হচ্ছে মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে এখানে হয়ে যাবে 5 + 9, ঠিক আছে। তারপরটা হচ্ছে প্লাস -15 প্লাস হচ্ছে 18, তাহলে এটা ক্যালকুলেশন করি হাফ, তাহলে এখানে দেখো 5 3 5 15, আর এখানে হচ্ছে 5 আর 9 যোগ করলে হচ্ছে 14, 5 14 হয়ে যাবে 70, আর এখানে হয়ে যাবে +3, ঠিক আছে +3। আচ্ছা এখানে দেখো 73 আর হচ্ছে এখানে 15, 73 থেকে 15 বাদ, ঠিক আছে। তাহলে এটা 8, এখানে হচ্ছে 5, 58 হয়ে যাবে। 58কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণ 4 আর এখানে 9 দুগুণ 18, বলছে 29 বর্গ একক। এই যে ক্যালকুলেশনটা যদি এখানে নেগেটিভ আসতো না তাহলে বাইরে আমরা কত দিয়ে দিতাম মড, কারণ নেগেটিভ হবে না ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তো একটা নোট মনে রাখবে যে তিনটি বিন্দু একটা ধরে নিচ্ছি এ, যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, যেহেতু আমরা 2D তে করছি বিন্দু কিন্তু x1 y1, তারপরে বিন্দুটা হচ্ছে x2 y2, তারপরে বিন্দুটা হচ্ছে x3 y3। তিনটি বিন্দু এবিসি সমরেখ, সমরেখ কথাটির অর্থ হচ্ছে একই রেখায়, সমরেখ, হ্যাঁ বা একই রেখায়, একই রেখায় সমরেখ হওয়ার শর্ত, হওয়ার শর্ত বলছে এই যে তিনটা বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের যে একটু আগে ক্ষেত্রফলটা নির্ণয় করলাম, সেই নির্ণয়ের ফর্মুলাটা হলো হাফ ইন্টু ডিটারমিনেন্ট x1 y1 1, x2 y2 1, x3 y3 1। এই যে নির্ণায়কটার মানটা বলছে শূন্য যদি হয়ে যায়, তাহলে শূন্য যদি হয়ে যায় তিনটে বিন্দু কিন্তু সমরেখ, সমরেখ হবে। তো সমরেখ মানে একই রেখায় বোঝাবে, এ বি, ধরে নাও এটা হচ্ছে সি। ধরো তোমাকে দেখাতে বললো যে তিনটে বিন্দু সমরেখ, তাহলে তুমি কিভাবে দেখাবে, এই যে হাফ, ডিটারমিনেন্টটা কত, এখানে ডিটারমিনেন্টটা হচ্ছে x1 y1 1, তাহলে x1 বলতে এখানে 3 1, এখানে সূত্র অনুসারে 1ই হবে। x2 y2 1, তাহলে x2 বলতে এখানে হচ্ছে 5 -5 আর এখানে হচ্ছে 1, x3 y3 1, তাহলে x3 বলতে এখানে -1 13 আর এখানে হচ্ছে 1, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কিন্তু 0 দেখাতে হবে, ঠিক আছে। হাফ, তাহলে এটা বিস্তৃতিকরণ করো 3, তাহলে দেখো -5 -13 এটা হলো, তারপর হচ্ছে -1, -1 এর সাপেক্ষে ডিটারমিনেন্ট হবে 5 5 + 1, তারপরে +1, তাহলে এটার সাপেক্ষে যদি করো 5 65, আর এখানে হচ্ছে -5, ঠিক আছে। তাহলে এখানে হাফ
এখানে ক্যালকুলেশন করো, তাহলে এখানে হচ্ছে -18, 18কে 3 দিয়ে গুণ করলে 3 18 54, আর এখানে হচ্ছে -6, আর এখানে হচ্ছে +60, তাহলে -54 -6, তাহলে -60, তাহলে এখানে হচ্ছে -60 +60, তাহলে 60 60 কাটবে, এখানে হয়ে গেল 0। তাহলে এই যে তিনটে বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 0, অতএব বিন্দু তিনটি কিন্তু আমাদের বলা যায় যে সমরেখ। তাহলে 1 3 1 5 -5 -1 13, বিন্দু তিনটি কিন্তু সমরেখ প্রমাণ হয়ে গেল, বিন্দু তিনটি সমরেখ, সমরেখ, ঠিক আছে, প্রমাণিত। তাহলে এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এরপরে নির্ণায়কের প্রয়োগ বা নির্ণায়কের সাহায্যে আমরা কিন্তু রৈখিক সহসমীকরণের সমাধান শিখবো। এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় নেই, হ্যাঁ, এটাও কিন্তু নেই, বা এরকম টাইপের কোশ্চেন কিন্তু থাকবে না যে রৈখিক সহসমীকরণ সমাধান করো, তাহলে এটা স্টার বলে দিলাম। স্টার মানে হচ্ছে তোমাদের কিন্তু সিলেবাসে থাকবে না, তবু কিন্তু আমাদের শিখতে হবে, ঠিক আছে, পরবর্তী চ্যাপ্টারে কিন্তু কাজে দিবে। তাহলে রৈখিক সহসমীকরণ 3টা চলরাশির ক্ষেত্রে শিখবো এবং 2টা চলরাশির ক্ষেত্রেও কিন্তু শিখবো। তো ধরে নিচ্ছি এক্স ওয়াই জেড, এক্স ওয়াই ও জেড এর ক্ষেত্রে বা এই চলরাশির ক্ষেত্রে, এর ক্ষেত্রে প্রদত্ত সরল সহ সমীকরণ, প্রদত্ত সরল সহ সমীকরণ, সমীকরণ তিনটি হচ্ছে এখানে থাকবে। যেহেতু 3টা চলরাশি আছে, 3টা সমীকরণ থাকবে। 2টি চলরাশির ক্ষেত্রে 2টা সমীকরণ থাকবে। তাহলে 3টা সমীকরণের ক্ষেত্রে ধরে নাও সমীকরণ 3টা আছে এরকম, a1x প্লাস b1y প্লাস c1z ইজ ইকুয়াল টু হচ্ছে k1, এটা হচ্ছে প্রথম সমীকরণ। a2x প্লাস b2y প্লাস c2z ইজ ইকুয়াল টু হচ্ছে k2, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। তৃতীয় সমীকরণটা বলছে a3x প্লাস b3y প্লাস c3z ইজ ইকুয়াল টু হচ্ছে k3। এই যে প্রদত্ত 3টা সরল সহ সমীকরণ লিখলাম, দেখো এক্স ওয়াই জেড যে চলরাশি 3টে নিলাম, প্রত্যেকের ঘাত কিন্তু হচ্ছে 1, প্রত্যেকের ঘাত, এই জন্য কিন্তু এটা বলছে রৈখিক সহ সমীকরণের সমাধান। তাহলে এই যে রৈখিক সহ সমীকরণগুলো পেলাম, এগুলো বলছে নির্ণায়কের সাহায্যে আমরা এক্স ওয়াই জেড এর মানটা নির্ণয় পদ্ধতি শিখবো। সেই জন্য একটা রুল বা ম্যাথামেটিশিয়ান ক্রেমার কিন্তু এই সূত্রটা আবিষ্কার করছে, বলছে বাই ক্রেমার রুল, বলে দিই ক্রেমারের সাহায্যে, বাই ক্রেমারের রুল, ক্রেমার্স রুল বলছে x যখন নির্ণয় করবা তখন del1 বাই ডেল এইভাবে নির্ণয় করো, y যখন নির্ণয় করবা del2 বাই ডেল, আর z যখন নির্ণয় করবা del3 বাই ডেল। এইভাবে নির্ণায়কটার সাহায্যে কিন্তু আমাদের এক্স ওয়াই জেড নির্ণয় করতে বলছে কে, ক্রেমার রুল। ক্রেমারের সাহায্যে এক্স ওয়াই জেড কিন্তু এই ফর্মুলায় নির্ণয় করে। তাহলে এই ফর্মুলায় একটা জিনিস দেখতে পাচ্ছ del1 del2 del3, আর নিচের প্রত্যেকটারই ডেল। তাহলে আমাদের প্রথমে জানতে হবে ডেল কোনটা, del1 কোনটা, del2 কোনটা, আর del3 কোনটা, তাহলেই হলো। তাহলে মনে রাখবে ডেল হলো এই যে তিনটা সমীকরণ যেখানে লিখলাম এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে উৎপন্ন ডিটারমিনেন্ট বা নির্ণায়কটা। তাহলে প্রথম যে সমীকরণ এক্স ওয়াই জেড এর সহগ কি a1, তারপর হচ্ছে b1, তারপরটা হচ্ছে c1, প্রথমে আমরা এগুলো লিখে দিব নির্ণায়কের ভেতরে। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে a2 b2 c2, তারপরটার ক্ষেত্রে a3 b3 c3, ঠিক আছে, এইটা গেল হচ্ছে ডেল। এরপরে হচ্ছে del1 বলছে del1 এর ক্ষেত্রে দেখো তো কি নির্ণয় করবো, x। del1 যদি নির্ণয় করতে পারি তাহলে কি নির্ণয় করতে পারবো, x নির্ণয় করতে পারবো। তাহলে del1 যখনই নির্ণয় করবা x এর এই পার্টটা ঢাকবা, x এর এই পার্টটা ঢেকে এই যে 1 2 3 সমীকরণে এইদিকে যে ধ্রুবকগুলো আছে সেই ধ্রুবকগুলো এখানে বসায় দিবে নিচে নিচে k1 k2 k3, তারপরে এখানে y এর যে সহগগুলো আছে 1 2 3 সমীকরণে সেগুলো বসায় দিবে, তাহলে b1 b2 b3, তারপর হচ্ছে z এর সহগ c1 c2 c3। যেহেতু আমরা x নির্ণয়ের ক্ষেত্রে del1 আছে, তো x এর পার্টটাই ঢেকে দেবো। del2 নির্ণয়ের ক্ষেত্রে দেখো তো del2 যদি নির্ণয় করতে পারি তাহলে কি নির্ণয় করতে পারবো, y, তাহলে y এর এই পার্টটা ঢাকবে, যে পার্টটা ঢাকবে সেই পার্টে কনস্ট্যান্টগুলো বসাবে। তাহলে এই পার্টটা ঢাকলে বাদিকে এখানে কি থাকবে, a1 a2 a3, তাহলে x এর সহগ এখানে আমরা প্রথমে লিখে দেবো a1 a2 a3, তারপরে যেহেতু del2 ক্ষেত্রে y নির্ণয় করবো, y পার্টটা এখানে ঢাকবো, ঢাকার জায়গায় আমরা এই কনস্ট্যান্টগুলো লিখে দেবো k1 k2 k3, তারপরে যেটির যে সহগ কি আছে c1 c2 c3, c1 c2 c3। এরপরে del3 নির্ণয় করতে হবে। del3 নির্ণয়ের ক্ষেত্রে তোমার দেখো জেড আছে, তাহলে জেডের এই পার্টটা ঢাকবো, যে পার্টটা ঢাকবো সেখানে কনস্ট্যান্ট পুট করে দেবো। তাহলে এইখানে প্রথমে আমাদের x এর যে সহগগুলো উপর থেকে নিচে লিখবো a1 a2 a3, তারপর হচ্ছে b1 b2 b3, আর এইখানে যে পার্টটায় ঢাকবো সেই পার্টে আমাদের কনস্ট্যান্টগুলো পুট করে দেবো k1 k2 k3। যদি আমি del1 del2 del3 নির্ণয় করতে পারি, এবং বলে রাখি ডেলের ভ্যালুটা এখানে কিন্তু জিরো হওয়া যাবে না, তো ওগুলো পরে একটা নোটে আমি বলে দিচ্ছি এক্স ওয়াই জেড এর মানটা কখন বের হবে এবং একক সমাধান থাকবে, ওগুলো পরে আসে। তো এক্স নির্ণয়ের ক্ষেত্রে এই ফর্মুলা, ওয়াই নির্ণয়ের ক্ষেত্রে এই যে del2 বাই ডেল, আর জেড নির্ণয়ের ক্ষেত্রে del3 বাই ডেল, এইভাবে কিন্তু আমাদের নির্ণয় করতে হবে ক্রেমার রুলের সাহায্যে। কিন্তু এটা তোমাদের যেহেতু সিলেবাসে নেই তবু জেনে রেখো, ঠিক আছে। আচ্ছা, ধরো কোশ্চেন তোমাকে এরকম বললো যে ক্রেমারের সাহায্যে সহ সমীকরণের মধ্যে সমাধান করো। তাহলে এখানে দেখতে পাচ্ছ 3টা চলরাশি আছে, তোমাকে এক্স ওয়াই জেড নির্ণয় করতে বলছে। কার সাহায্যে করবো, নির্ণায়কের সাহায্যে, এবং কোন রুলের সাহায্যে, ক্রেমার রুলের সাহায্যে। যখনই সলিউশন করবা তখন কিন্তু সমীকরণটা একটু ভালো করে লিখবে, কারণ এক্স ওয়াই জেডটা কিন্তু ভালো করে লিখতে না পারো তাহলে কিন্তু del1 del2 del3 নির্ণয় করতে পারবে না। তাহলে প্রথম যখন সমীকরণটা লিখবে এইভাবে লিখবে 2x, তাহলে দেখো তো সমীকরণটা কিভাবে ছিল, a1x প্লাস b1y প্লাস c1 z ইজ ইকুয়াল টু k1। তাহলে ধ্রুবকগুলো সমান সমান এইদিকে, কিন্তু এইদিকে এক্স ওয়াই জেড এর সহগগুলো লিখতে হবে। তাহলে 2x, এই যে সমীকরণে দেখো y এর সহগটা নেই, সেজন্য y সহগটা আমি লিখতে পারি প্লাস 0 ইন্টু y মাইনাস জেড ইজ ইকুয়াল টু 1। তাহলে এইটাকে এক নং সমীকরণ দিয়ে দিবি। দেখো তাহলে এই জিরোর সাথে y গুণ করলে জিরোই হবে, 2x মাইনাস জেডই পড়ে থাকবে। তারপর একটা এক্স ওয়াই জেড প্রত্যেকটা আছে, এটা সাজায় লিখলে 2x 4y মাইনাস জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 1, এটাও 1 পাচ্ছি, তাহলে এটা হচ্ছে 2 নং সমীকরণ। তারপরটা এক্স ওয়াই জেড প্রত্যেকটাই আছে, প্রথমটাই যা ছিল না একটু সাজায় টাজায় লিখলাম, ঠিক আছে, এটা হলো 3 নং সমীকরণ। তাহলে এক্স নির্ণয়ের ক্ষেত্রে বাই ক্রেমার রুল কি বলছে, ক্রেমার
এক্স এর ক্ষেত্রে আমাদের নির্ণয় করতে হবে del 1 বাই ডেল, ওয়াই এর ক্ষেত্রে del 2 বাই ডেল, আর জেড এর ক্ষেত্রে কিন্তু del 3 বাই ডেল, কিন্তু এই ফর্মুলায় আমাদের যেতে হবে। তাহলে এখানে আমি যদি বলি ডেল কত, ডেল তাহলে বুঝতেই পারছো এখানে ডেল 2 0 -1, তারপর হচ্ছে 2 4 -2 1 -8 -3। তাহলে এই ভ্যালুটা ক্যালকুলেশন করবা, প্রথম সারির সাপেক্ষে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে দেখবে এইটার ভ্যালু কিন্তু -20 আসে, -20 আসে। এরপরে হচ্ছে del 1 নির্ণয় করতে হবে। del 1 এর ক্ষেত্রে x যেহেতু আছে, x এর পার্টটা ঢাকবো, এইখানটায় কনস্ট্যান্টগুলো লিখে দিব। তার মানে এই যে 1 1 -2, তারপর x আর y আর z এর সবগুলো উপর থেকে নিয়ে লিখে দেবো। তাহলে 0 4 -8 -1 -1 -3। তাহলে এই যে del 1 যখন বিস্তৃতিকরণ করবে দেখবে এর মানটা আসবে -20। del 2, del 2টার ক্ষেত্রে y আছে, তাহলে y এর পার্টটা ঢাকবো। তাহলে প্রথমে এদিকে লিখে দেবো হচ্ছে 2 2 1, তারপরে হচ্ছে এখানে কনস্ট্যান্টগুলো লিখে দেবো 1 1 -2, তারপরে z এর সবগুলো -1 -1 -3। এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে দেখবে এই যে del 2 এর মানটা কিন্তু চলে আসবে 0। del 3টা আমি এখানে করছি, ঠিক আছে, del 3টা এখানে করছি, নিচে আমার জায়গা নেই। del 3 ক্ষেত্রে z ডাকতে হবে, তাহলে x y z এর সবগুলো উপর থেকে নিচে লিখে দিতে হবে 2 2 1 0 4 -8, আর এখানে 1 1 -2। এটা ক্যালকুলেট করবা প্রথম সারির সাপেক্ষে, দেখবে এর মানটা কিন্তু 20 আসে, ঠিক আছে। তাহলে যে মানগুলো আসে সেগুলো এদিকে একবার লিখে নিলাম, ডেলের ভ্যালু -20, del 1 -20, del 2 0, আর হচ্ছে del 3 হচ্ছে -20। অতএব x যখন আমরা নির্ণয় করবো ফর্মুলাটা বলছে del 1 বাই ডেল, del 1টা কত -20 আর del কত -20, তাহলে উপর নিচ কেটে del 1 বাই ডেল মানটা হয়ে গেল 1, তার মানে x এর ভ্যালু পেয়ে গেলাম, x এর ভ্যালু কত 1। আচ্ছা, y কত del 2 বাই ডেল, তাহলে del 2 এর ভ্যালুটা 0, নিচে হচ্ছে 20, তাহলে 0কে তুমি যে সংখ্যা দিয়ে ভাগ করো 0 বাদে ওইটার ভ্যালু হয়ে যাবে 0, তার মানে y এর ভ্যালুটা হয়ে যাবে 0, ঠিক আছে, y এর ভ্যালুটা হয়ে যাবে 0। জেড কত, জেড বলছে del 3 বাই ডেল, তাহলে del 3 ভ্যালু কত -20 আর ডেলের ভ্যালু -20, তাহলে উপর নিচ কেটে হয়ে যাবে 1, তাহলে ডেলের বা জেটের ভ্যালুটা হয়ে গেল 1। এই যে সমাধানটা পেলাম তার মানে নির্ণয়, হ্যাঁ, এক্স ওয়াই আর হচ্ছে জেড, তাহলে নির্ণয় এক্স হচ্ছে 1, ওয়াই এর ভ্যালু হচ্ছে 0 আর জেড এর ভ্যালু হচ্ছে 1। এইভাবে কিন্তু ক্লেমার রুলের সাহায্যে এক্স ওয়াই আর জেড এর ভ্যালু আমরা নির্ণয় করতে পারি, যেটা কিন্তু পরীক্ষায় তোমাদের থাকবে না, তবু কিন্তু জেনে নিবে, একবার অন্তত ক্যালকুলেশনটা দেখে নিবে, ঠিক আছে। এইখানে কতগুলো নোট তোমার জানতে হবে। এই যে এখানে সমীকরণ 3টি সমাধান করি, এক্স ওয়াই জেড এর মানটা যে পেলাম, তার মানে সমাধান পেলাম। তো সমাধান কখন পাবো, কখন সমাধান পাবো না, তার জন্য কতগুলো কিন্তু সূত্র জানতে হবে, ঠিক আছে। তো একটু আগে তোমাদের বললাম এক্স নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি del 1 বাই ডেল, ওয়াই নির্ণয়ের ক্ষেত্রে del 2 বাই ডেল, জেড নির্ণয়ের ক্ষেত্রে del 3 বাই ডেল। তো এখানে নোটটা মনে রাখবে যে একক সমাধান থাকবে, একক সমাধান থাকবে, একক সমাধান থাকবে। কখন বলছে, যদি ডেলের ভ্যালুটা নট ইজ ইকুয়াল টু 0 হয়, যদি del 1 এর ভ্যালুটা নট ইজ ইকুয়াল টু, বা ডেলের ভ্যালুটা নট ইজ ইকুয়াল টু 0, 0 যদি না হয় তাহলে কিন্তু একক সমাধান থাকবে। একক সমাধান বলতে বোঝাচ্ছে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা একটাই পাবো, ঠিক আছে, এক্স ওয়াই জেড এর ভ্যালুটা একটাই পাবো। এবার অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান মানে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা অনেকগুলো বের হবে, অসংখ্য সমাধান থাকবে মানে এক্স ওয়াই জেড এর ভ্যালু অসংখ্য বের হবে। কখন, যদি বলছে এই যে del 1 del 2 del 3 প্রত্যেকটার ভ্যালু হয়ে যায় 0, প্রত্যেকটার ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে অসংখ্য সমাধান মানে বোঝাবে এক্স ওয়াই জেড এর ভ্যালু অসংখ্য থাকবে, ঠিক আছে। এবার কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না, এক্স ওয়াই জেড এর মানই বের হবে না, কোনো সমাধান থাকবে না। এই নোটটা কিন্তু মনে রাখবা। যদি যদি ডেলের ভ্যালুটা 0 হলো এবং এই যে del 1 del 2 del 3 এর মধ্যে কোনো একটা ভ্যালু, del 1 del 2 del 3 এর মধ্যে, এর মধ্যে বলছে কমপক্ষে, কমপক্ষে একটির মান শূন্য নয়, একটির মান যদি শূন্য নয়, শূন্য নয়। দেখো উপরের ক্ষেত্রে ডেলের ভ্যালুটা 0, ডেলের ভ্যালু 0, এখানেও 0, আর del 1 del 2 del 3 প্রত্যেকটা ভ্যালু 0 হলে অসংখ্য সমাধান থাকবে মানে এক্স ওয়াই জেড এর মান অসংখ্য থাকবে, আর এক্স ওয়াই জেড এর মানই থাকবে না। কখন, যদি দেখো ডেলের ভ্যালুটা 0 হচ্ছে এবং del 1 del 2 del 3 এই যে মানগুলো বের করলাম একটু আগে, -20 0, হ্যাঁ, del 3 হচ্ছে -20, এই যে তিনটা ডিটারমিনেন্টের ভ্যালুর মধ্যে কমপক্ষে একটির মান শূন্য নয়, তবেই কিন্তু আমরা কোনো একটা সরল সহসমীকরণের কোনো সমাধান পাবো না। আবার এখানে দুটি চলরাশির ক্ষেত্রে যদি তোমাকে সমাধান করতে দেয়, ধরে নাও দুটি চলরাশি এক্স ও ওয়াই এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে আমি দুইটা সমীকরণ ধরে নাও লিখছি, a1x প্লাস b1y ইজ ইকুয়াল টু k1, এটা একটা সমীকরণ। এক্স আর ওয়াই ভ্যালু দুইটা চলরাশি থাকলে দুইটা সমীকরণ, তিনটা চলরাশি থাকলে তিনটা সমীকরণ, a2x b2y ইজ ইকুয়াল টু হচ্ছে k2। এখান থেকে আমাদের টার্গেট থাকে এক্স আর ওয়াই ভ্যালুটা নির্ণয় করা। তাহলে বাই ক্লেমার বলছে এক্সটা নির্ণয়, বাই ক্লেমার রুল, ক্লেমার্স রুল, রুল বলছে এক্সটা নির্ণয় করা হচ্ছে del 1 বাই ডেল, ওয়াইটা নির্ণয় করা হচ্ছে del 2 বাই ডেল। এখানে del 3 থাকবে না কারণ জেড নেই, এক্স ওয়াই জেড থাকবে না, হ্যাঁ, জেড নেই ওই জন্য del 3ও নেই। তাহলে যেখানে ডেলটা কি, ডেলটা বলছে এক্স ওয়াই এর যে সহগ নিয়ে উৎপন্ন নির্ণয়, তাহলে a1 b1, এই যে এক্স এর সহগ ওয়াই সহগ প্রথমটায় বসালাম, a2 b2, এটা হলো ডেল। del 1 এর ক্ষেত্রে এক্স আছে, এক্স এর পার্টটা ঢাকবো, এখানে কনস্ট্যান্টগুলো পুট করে দেবো, তার মানে হচ্ছে k1 k2 নির্ণায়কের ভেতরে, তারপরে হচ্ছে b1 b2, এটা গেল del 1। আর del 2, del 2 এর ক্ষেত্রে ওয়াই আছে, ওয়াই পার্টটা ঢাকবো, তাহলে ওয়াই পার্টটা থেকে কনস্ট্যান্টগুলো লিখে দেবো, তাহলে এখানে লেখা আছে হচ্ছে a1 a2, আর এখানে হচ্ছে k1 k2, ঠিক আছে। তো এখানেও কিন্তু একই রকম নোটটা এখানে বলে দিই, নোট কোনো অঙ্ক করাচ্ছি না, একই রকম ক্যালকুলেশন বলছে, একক সমাধান থাকবে, একক সমাধান
থাকবে, তার মানে এক্স আর ওয়াই মানটা একটাই থাকবে যদি ডেলের ভ্যালুটা জিরো না হয়, ডেলের ভ্যালুটা যদি জিরো না হয়। তারপরে বলছে অসংখ্য সমাধান থাকবে, এক্স আর ওয়াই ভ্যালু অসংখ্য বের হবে, অসংখ্য সমাধান থাকবে যদি এই যে ডেল আর ডেল ওয়ান আর ডেল টু প্রত্যেকটার ভ্যালু জিরো, এখানে ডেল থ্রি পার্টটা আর থাকবে না কারণ জেড নেই। 3 নাম্বার, কোনো সমাধান থাকবে না, মানে এক্স আর ওয়াই জেটের মানটাই বের হবে না, কোনো সমাধান থাকবে না যদি ডেলের ভ্যালুটা জিরো এবং ডেল ওয়ান আর ডেল টুর মধ্যে যে কোনো একটি মান, ডেল ওয়ান আর ডেল টু এর মধ্যে যে কোনো যে কোনো একটির মান বলছে শূন্য নয়, হ্যাঁ শূন্য নয়। আচ্ছা, এতটুকু হলো এই যে নির্ণয় টু সি পার্টের কনসেপ্ট, ঠিক আছে, এর সাহায্যে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। কনসেপ্ট মোটামুটি শেষ, এরপর পেজ বের করবে 198। তো 1 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, যে a1x প্লাস b1y ইজ ইকুয়াল টু k1 এবং a2x প্লাস b2y ইজ ইকুয়াল টু k2, এই যে সমীকরণ দুটি সমাধান করে x ও y মানটা পাওয়া যাবে কখন, এ বি সি ডি অপশনগুলোর মধ্যে কোনটা হবে সেটা কিন্তু তোমার নির্ণয় করতে হবে। তো দেখো কোশ্চেনটা প্রদত্ত দুটি চলরাশির ক্ষেত্রে দুটি সমীকরণ দেওয়া আছে, একটা আছে a1x b1y ইজ ইকুয়াল টু হচ্ছে k1, এটা 1 নং, আর একটা আছে a2x প্লাস b2y ইজ ইকুয়াল টু k2। এই যে 1 আর 2 সমীকরণ, হ্যাঁ 1 আর 2 সমাধান করে, 2 নং সমাধান করে সমাধান করে এক্স ও ওয়াই এর মান পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে। তোমাদের বলছিলাম কোনো সরল সহসমীকরণের ক্ষেত্রে, হ্যাঁ, এক্স আর ওয়াই মানটা যদি পাওয়া যায় তার মানে একক সমাধান থাকবে, আর একক সমাধানের ক্ষেত্রে ডেলের ভ্যালুটা কিন্তু জিরো হওয়া যাবে না, আজকেই বললাম এবং শেষের দিকে। এবং দুটি চলরাশির ক্ষেত্রে ডেলটা আমরা কিভাবে নির্ণয় করি, এ ওয়ান, এই যে প্রথম সমীকরণে এক্স আর ওয়াই সহ এ ওয়ান বি ওয়ান, আর এটা হচ্ছে এ টু বি টু, এই যে ডিটারমিনেন্টের ভ্যালুটা জিরো হওয়া যাবে না, ঠিক আছে। এটা কোন অপশনে আছে, এ নাম্বার অপশনে হচ্ছে অ্যান্সার হচ্ছে এ নাম্বার অপশন। 2 নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো, যদি a বিলংস টু আর, এটা যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এই যে তিনটি চলরাশির ক্ষেত্রে যে সমীকরণ তিনটি দেওয়া আছে, সমমাত্রিক সমীকরণ তিনটির এবার বলছে অসংখ্য সমাধান থাকবে। অসংখ্য সমাধানের ক্ষেত্রে বলে দিয়েছিলাম যে এক্স ওয়াই ও জেড এর মান অনেক পাওয়া যাবে, তো কোন কন্ডিশনে পাওয়া যাবে সেগুলোও কিন্তু বলে দিয়েছিলাম, এবং সেক্ষেত্রে এর মানটা কত হবে সেটা কিন্তু তোমার নির্ণয় করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে এই সমীকরণ তিনটা সাজিয়ে লেখা মানে এক্স এর সহগ প্রথমে লিখবো, তারপর ওয়াই, তারপরে জেড এর, ঠিক আছে। তার মানে প্রথম যদি আমি সমীকরণটা একটু সাজায় লিখি তাহলে সেই সমীকরণটা কেমন দাঁড়াবে দেখো, প্রথমে দেওয়া আছে এক্স প্লাস এ ওয়াই, এটা প্রথমে হলো এক্স প্লাস এ ওয়াই, কিন্তু আমাদের যেহেতু তিনটা চলরাশির ক্ষেত্রে জেড এর সহগটাও কিন্তু লিখতে হবে, এবং জেড এর সহগটা কেমন করে লিখবো, জিরো ইন্টু জেড, কারণ জেড এর সাথে জিরো গুণ করলে জিরোই থাকবে, আর আগের লাইনটা কিন্তু ফিরে পেতে হবে, ইকুয়াল টু কে ওয়ানটা কিন্তু এখানে জিরো দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এইটা হলো প্রথম সমীকরণটা সাজিয়ে লেখা। তারপরে দেখো এজেড প্লাস ওয়াই আছে, তো আমি কি করবো, জেড এর যে টার্মটা এটা শেষের দিকে লিখবো, আর এক্স এর সহগ নেই, এক্স এর সহগটা আমি জিরো ইন্টু এক্স লিখলাম, আর ওয়াই যে সহগটা এখানে তো দেওয়া আছে ওয়ান, আর এখানে জেডটা পরে লিখলাম, তার মানে এজেড ইকুয়াল টু হচ্ছে জিরো, এটাও কিন্তু কে টুটাও জিরো আছে। তারপরে যে সমীকরণটা প্রদত্ত এখানে দেওয়া আছে ax প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে জিরো, তাহলে ওয়াই সহগ নেই, ওয়াই সহগটা এখানে কিভাবে লিখছি দেখো, এটা হচ্ছে ax প্লাস জিরো ইন্টু ওয়াই, যেটা নেই সেটা জিরো ইন্টু ওয়াই, আর এখানে জেড ওয়ান ইন্টু জেড, এটা লিখলাম। তাহলে অসংখ্য সমাধানের ক্ষেত্রে তোমাদের বলছিলাম তাহলে এক্স ওয়াই জেড এর মানটা বের করতে হবে, এবং দেখা যাবে এই ধরনের সমীকরণে এক্স আর ওয়াই জেড এর মানটা কিন্তু অসংখ্য। সেক্ষেত্রে তোমাদের বলছিলাম ডেল বের হবে, ডেল ওয়ান বের হবে, ডেল টু বের হবে, ডেল থ্রি, প্রত্যেকটার ভ্যালু কিন্তু কি হয়ে যাবে জিরো। তো আমরা কি করবো, ডেলকে জিরো ধরে কিন্তু এর মানটা নির্ণয় করবো। তাহলে এখানে দেখতেই পাচ্ছ অসংখ্য সমাধান আছে, অসংখ্য সমাধানের ক্ষেত্রে ডেলের ভ্যালুটা কিন্তু জিরো। আর ডেল কিভাবে নির্ণয় করবো, এক্স ওয়াই জেড এর সবগুলো নিয়ে যে সমীকরণটা বা যে ডিটারমিনেন্টটা তৈরি হবে, তাহলে এখানে হয়ে যাবে ওয়ান এ, তারপরটা হচ্ছে জিরো, তারপরটা হচ্ছে জিরো ওয়ান এ, তারপরে এখানে হচ্ছে এ জিরো ওয়ান, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা হচ্ছে জিরো। তাহলে এখান থেকে আমরা এর মানটা নির্ণয় করবো। তো আমরা কি করবো, প্রথম সারির সাপেক্ষে ডিটারমিনেন্টটা ভাঙানোর চেষ্টা করবো। তাহলে এখানে হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান, জিরো ইন্টু এ মানে জিরো, তারপর হচ্ছে মাইনাস এ, তাহলে দেখো মাইনাস এর সাপেক্ষে এই কলাম এই সারি বাদ দিলে জিরো ইন্টু ওয়ান জিরো, মাইনাস এ গুণ করলে হয়ে যাবে এ স্কোয়ার, আর জিরোর সাথে তুমি যে কোনো এখানে ডিটারমিনেন্ট নাও ভ্যালুটা কিন্তু জিরো হবে, তাহলে এটা হয়ে গেল জিরো। আচ্ছা, এখানে দেখো ওয়ান হয়ে যাবে, আর এটা হয়ে যাবে প্লাস এ কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। তাহলে এখানে দেখো ওয়ানটা ওইদিকে নিয়ে যাবো, তাহলে এ কিউব ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান। তো একটা কাজ করি, এই যে মাইনাস ওয়ানটা যে আছে না, দেখো তো মাইনাস ওয়ানের পাওয়ার তিন দিলে সেটা মাইনাস ওয়ানেই তো থাকে, মাইনাস ওয়ানের পাওয়ার যদি তিন দিই তো মাইনাস ওয়ানে থাকবে, তাহলে তিন তিন উপরে পাওয়ার গুলো তুলে দিয়ে এর ভ্যালুটা হয়ে যাবে মাইনাস ওয়ান, তাহলে এর ভ্যালু কিন্তু মাইনাস ওয়ান হতে হবে। তাহলে অপশন নাম্বার সি কিন্তু অ্যান্সার। এরপরে হচ্ছে 3 নাম্বারটা, 3 4 5 6 7 এগুলো কিন্তু একই টাইপের অঙ্ক, তো একটা করে দিচ্ছি, বাকিগুলো কিন্তু বাড়িতে করবে, ঠিক আছে। লেমডা এ যে বাস্তব মানের জন্য এই যে তিনটা চলরাশির ক্ষেত্রে তিনটা সমীকরণ দেওয়া আছে, বলছে একমাত্রিক সমীকরণ তিনটির কোনো সমাধান থাকবে না, হ্যাঁ কোনো সমাধান থাকবে না, তা হবে তাহলে লেমডা এর কোন মানের জন্য এই তিনটা সমীকরণ সমাধান করে এক্স আর ওয়াই জেড এর মানটা পাওয়া যাবে না সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে তাহলে এখানে প্রদত্ত যে তিনটা সমীকরণ দেওয়া আছে সেই প্রদত্ত তিনটা সমীকরণ প্রথমে লিখে নিবি। প্রদত্ত তিনটা সমীকরণ, টু এক্স মাইনাস ওয়াই
প্লাস 2z ইজ ইকুয়াল টু হচ্ছে 2, এটা হলো প্রথম সমীকরণ। আর এক্স ওয়াই জেড গুলো সাজানোই আছে, ঠিক আছে। এক্স মাইনাস 2y আগেরটা কিন্তু সাজানো ছিল না, প্লাস জেড ইজ ইকুয়াল টু হচ্ছে -4, এটা হচ্ছে 2 নং। এক্স প্লাস ওয়াই প্লাস ল্যামডা জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 4, এটা হচ্ছে 3 নং। তো তোমাদের বলছিলাম যে তিনটা চলরাশির ক্ষেত্রে তিনটা সমীকরণ যখন দেওয়া থাকবে, কোনো সমাধান যখন থাকবে না, তখন ডেল এর ভ্যালুটা কি হতে হবে বলো তো? 0। আর ডেল 1, ডেল 2, ডেল 3 এর মধ্যে যে কোনো একটির মান শূন্য হওয়া যাবে না, সেটা বলছিলাম। তো ডেল এর মানটা 0 করে আমরা ল্যামডার মানটা নির্ণয় করবো। তার মানে এখানে যেহেতু বলাই আছে যে কোনো সমাধান থাকবে না, এখানে তার মানে ডেল এর ভ্যালুটা কিন্তু 0। প্রত্যেকটা অঙ্কে ডেল এর নিয়ে কাজ করবে, ঠিক আছে। ডেল এর ভ্যালুটা নিয়ে কাজ করবে, ডেল 1, ডেল 2, ডেল 3 নিয়ে কাজ করবে না। আচ্ছা, কারণ ডেল 1, ডেল 2, ডেল 3 এর মধ্যে কোনটির মান শূন্য, কোনটির মান শূন্য না, সেটা ল্যামডা এর উপর নির্ভর করবে। তো ডেলটাকে ধরে কিন্তু সলিউশন করবে, ডেলের ভ্যালুটা 0 হতেই হবে। তার ডেল মানে এখানে দেখতেই পাচ্ছ যে প্রথম সমীকরণে এক্স ওয়াই আর জেড এর সহগ হচ্ছে 2 - 1 2, তারপরেরটা হচ্ছে 1 - 2 1 1 1 ল্যামডা, এর ভ্যালুটা বলছে 0 হতে হবে, ঠিক আছে। এটা আমরা সমাধান করবো। 2 যদি প্রথম সারির সাপেক্ষে আমরা ভাঙাই, 2 হবে প্রথমটা, তারপর হচ্ছে -2 ল্যামডা -1, তারপর মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে এখানে হয়ে যাবে ল্যামডা -1, তারপরটা হয়ে যাবে প্লাস 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখানে এখন ক্যালকুলেশন করবো, -4 ল্যামডা -2 প্লাস ল্যামডা -1, তাহলে এখানে 3 6 হয়ে যাবে ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে ল্যামডা কয়টা আছে? -4 ল্যামডা প্লাস ল্যামডা, তার -3 ল্যামডা। তাহলে এখানে দেখো -3 আর +6, তার মানে +3 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। +3 ওইদিকে গেলে হয়ে যাবে -3, তাহলে -3 তুলে দিলাম, তাহলে ল্যামডার ভ্যালু হয়ে গেল 1। তাহলে ল্যামডার ভ্যালুটা 1 হতে হবে, তাহলে এটারও কিন্তু অ্যান্সার হয়ে যাবে সি, ঠিক আছে। 8 নাম্বার কোশ্চেনটা তোমাদের দেখবে একটা উদাহরণে কিন্তু বলে দিয়েছিলাম, একই রকম করে করবে। তিনটা বিন্দু আছে, উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে সেটা কিন্তু নির্ণয় করবে। 9 নাম্বার অঙ্কটাও তাই। এইটা হচ্ছে x1 y1 ভাবে x2 y2, এটা x3 y3, বিন্দু তিনটি উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা হবে দেখবে। আমি 10 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। কি আছে? m, m-2, m+2, m+2, তারপরে বলছে m+3 m, বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে সেটা কিন্তু তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে এখানে বিন্দুগুলো আমরা ধরে নিচ্ছি। প্রথম বিন্দুটা ধরে নিচ্ছি e, যে বিন্দুর স্থানাঙ্কটা এখানে দেওয়া আছে m, m-2। পরের বিন্দুটা ধরে নিচ্ছি b, যার স্থানাঙ্কটা এখানে প্রদত্ত বলা আছে m+2, m+2। পরের বিন্দুটা ধরে নিচ্ছি c, m+3, আর এটা হচ্ছে m। তাহলে বুঝতে পারছো এটা x1 y1, x2 y2, x3 y3। তাহলে এখানে এই যে তিনটে বিন্দু দ্বারা উৎপন্ন যে ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা, ফর্মুলা আমাদের হাফ ইন্টু এই যে ডিটারমিনেন্টটা x1 y1, x1 বলতে এখানে m, y1 বলতে m-2, আর এখানে হচ্ছে 1। তারপর হচ্ছে x2 বলতে এখানে m+2, y2 বলতে এখানে m+2, আর এখানে হচ্ছে সূত্র অনুসারে 1। তারপর হচ্ছে x3 m+3 m, আর এখানে হচ্ছে 1। তাহলে এই ডিটারমিনেন্টটা কিন্তু সমাধান করতে হবে। তো তোমরা ডাইরেক্ট বিস্তৃতিকরণ করতে পারো। তো ডাইরেক্ট আমি এখানে করছি, দেখো হাফ। তাহলে প্রথম সারির সাপেক্ষে প্রথমটা হচ্ছে m, তাহলে এটার সাথে এটা গুণ করলে m+2 - m, তারপর হচ্ছে মাইনাস m প্লাস সরি m-2টা বাইরে থাকবে। তাহলে এখানে যে ডিটারমিনেন্টটা পড়ে থাকবে সেটা হলো এটা নিয়ে, তাহলে m+2, এটা হচ্ছে m+2 -m-3 একবারে করে দিলাম। তারপর হচ্ছে +1, এটার সাথে এটা গুণ, তাহলে m² + 2m, তারপর এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করলে প্রথমে দেখো মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে m², হ্যাঁ m² -3m প্লাস -2m প্লাস 6, এটা ভাঙাবে দেখবে এটা আসবে, ঠিক আছে। আচ্ছা, এইবার এখানে একটু ক্যালকুলেশন করবো। তাহলে এখানে প্লাস m মাইনাস m গুলো কেটে দেই, হাফ, এখানে থাকবে হচ্ছে 2m, আর এখানে হচ্ছে -1 থাকবে, তাহলে মাইনাস এ মাইনাসে প্লাস, তার মানে এইখানে পড়ে থাকবে হচ্ছে m-2। তাহলে এইখানটায় দেখো -m² প্লাস m² কাটলো, -2m প্লাস 2m কাটলো, তাহলে এইখানটায় থাকছে হচ্ছে +6 -3m, +3m -3m, তাহলে এখানে +3m আছে আর -3m, তার মানে এই দুইটার সাথে কাটলো। তাহলে এইখানটায়, আচ্ছা এইটা কিন্তু মাইনাস হবে, হ্যাঁ মাইনাস দিয়ে একবারে করছে, তাহলে -6m আর -2m, তার মানে এখানে হয়ে যাবে -8/4। তাহলে এটা -4, যেহেতু ক্ষেত্রফল হ্যাঁ নেগেটিভ হয় না, সেই জন্য আমরা মড দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 4 বর্গ একক, ঠিক আছে। 4 বর্গ একক। এই যে এইটা আর এটার গুণ কিন্তু এইখানটায় এত দূর অবধি, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরেরটাও করবে। আচ্ছা, বা 13 নম্বর অঙ্কটা দেখো, বলছে এই যে x/y + z = a, y/z + x = b, z/x + y = c সমীকরণগুলি থেকে x y z অপনয়ন করলে বলছে abc এর মধ্যে একটা রিলেশন যদি পাওয়া যায়, তাহলে কোন রিলেশন? আর যদি এগুলোর মধ্যে একটাও পাওয়া না যায়, তাহলে ডি নাম্বার অপশনটা, ঠিক আছে। 13 নম্বরটা, হ্যাঁ এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভিআই দিলাম। প্রথমে কি আছে? y + z = a, এটা কিন্তু একদম সরল সহজ সমীকরণ আকারে সাজাবে। তার মানে a1x + b1y + c1z = k1, এরকম আকারে সাজাবো। প্রথম সমীকরণটা a1x + b1y + c1z = k1, এরকম ফর্মে কিন্তু সাজাবো। সাজালে দেখো তো এখানে x a দিয়ে নিচেরটা গুণ ay + az, এখনো কিন্তু আকারটা এটা আসেনি, সেজন্য আমাদের কি করতে হবে? সমান সমান এইদিকে নিয়ে আসবো x আর y z এর সহগগুলো। তাহলে এইদিকে যদি নিয়ে আসি, তাহলে x এইদিকে আসলে দুইটার সামনে কি হয়ে যাবে? মাইনাস, তাহলে -ay - az = 0, এইটাকে তখন 1 নং দিবে। তারপরে সমীকরণটা কি আছে? y/z + x, এটা আছে b। তো এখানে কি করবা?
এটার সাথে এটা গুণ, হ্যাঁ? তাহলে এখানে y ইকুয়াল টু কি পাচ্ছি, bz প্লাস হচ্ছে bx। তো আমরা যেহেতু x এর সহগটা আগে লিখবো সেজন্য মাইনাস bx, তারপরে y সহগটা পরে লিখবো, তার মানে হচ্ছে প্লাস y, আর এই প্লাস bz টা এইদিকে গেলে হচ্ছে মাইনাস bz ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে আমাদের দ্বিতীয় সমীকরণটা কিরকম আকারে নিয়ে আসলাম, a2x b2y প্লাস c2z ইকুয়াল টু হচ্ছে k2, এরকম ফর্মে x এর সহগটা আগে, সেজন্য আমি আগে লিখলাম। তারপরে একটা কি আছে, z, z/y প্লাস x ইজ ইকুয়াল টু হচ্ছে c, তাই না? তাহলে এখানে যদি আমরা লিখি z ইজ ইকুয়াল টু c দিয়ে গুণ করলে cy প্লাস cz, cx, তো cx টার্মটা কিন্তু আগে নিয়ে আসবো, তাহলে মাইনাস cx মাইনাস cy প্লাস z ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এই যে তিনটে সমীকরণ এইভাবে সাজালাম, তারপরে বলছে x y z অপনয়ন করে, x y z অপনয়ন করে, হ্যাঁ, এবিসির মধ্যে যদি রিলেশন আসে কোন রিলেশন, আর যদি তিনটে রিলেশনের মধ্যে একটাও না আসে তাহলে এদের অপশন ডি নাম্বার হয়ে যাবে। তাহলে এবিসি অপনয়ন, সরি, এক্স ওয়াই জেড অপনয়ন কখন হবে? তো মনে রাখবে এক্স ওয়াই জেড অপনয়ন হতে হলে ডেলের ভ্যালুটা কিন্তু জিরো হতে হবে, ডেলের ভ্যালুটা কিন্তু জিরো হতে হবে। আর ডেল বলতে বুঝতেই পারছো, এক নং সমীকরণে এক্স ওয়াই আর জেড এর সহগ, তার মানে ওয়ান মাইনাস এ, তারপরটা হচ্ছে মাইনাস বি, ওয়ান মাইনাস বি, তারপরটা হচ্ছে মাইনাস সি, আর এটা হচ্ছে ওয়ান। এই যে ভ্যালুটা হতে হবে জিরো। এইখানে আমাদের ক্যালকুলেশন করে এবিসির মধ্যে যদি রিলেশন আসে তো দেখতে হবে কোন অপশনটা হবে, আর যদি না আসে তাহলে ডি নাম্বার অপশন। তাহলে প্রথম সারির সাপেক্ষে আমরা ভাঙাবো, ভাঙালে প্রথমটা হচ্ছে ওয়ান, তাহলে দেখতেই পাচ্ছ এখানে ওয়ান, তারপর হচ্ছে মাইনাস বিসি হবে, মাইনাস হচ্ছে প্লাস কিন্তু চিহ্নে মাইনাস, মাইনাস নিতে হয় পরেরটা, কিন্তু এখানে মাইনাস অলরেডি আছে, মাইনাস প্লাস হয়ে যাবে। তারপর এখানে দেখো মাইনাস বি, তারপর হচ্ছে মাইনাস বিসি হয়ে যাবে, তাই না, মাইনাস বিসি, তারপরটা মাইনাস এ, তাহলে এটার সাথে এটা গুণ, বিসি মাইনাস 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 হয়ে যাবে প্লাস ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। ওয়ান দ্বারা এটা গুণ করলে ওয়ান মাইনাস বিসি এ পাবো, আর এ দ্বারা গুণ করলে মাইনাস এবি মাইনাস এবিসি, আর এখানেও মাইনাস এবিসি মাইনাস এসি ইজ ইকুয়াল টু জিরো। তো দেখো মাইনাস দিয়ে যদি গুণ করে দিই তাহলে এইটা হয়ে যাবে, প্লাস ওয়ানটা হয়ে যাবে মাইনাস ওয়ান, এবিটা আগে লিখি প্লাস বিসি, তারপর হচ্ছে প্লাস এসিটা না লিখে সি এ লিখলাম, আর এখানে এবিসি কয়টা আছে, দুইটা, তাহলে প্লাস টু এবিসি ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। তো এবার এই ওয়ানটাকে ওইদিকে নিয়ে যাই, মাইনাস ওয়ানটাকে ওইদিকে যদি নিয়ে যাই তাহলে এখানে পাচ্ছি এবি প্লাস বিসি প্লাস সি এ প্লাস টু এবিসি ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস ওয়ান। তাহলে এইটা অপশন নাম্বার সি, সি কিন্তু অ্যান্সার, ঠিক আছে? এরপর দেখো 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর এইরকম টাইপের কিন্তু কোশ্চেন না দেওয়ারই চান্স বেশি। কারণ এই যে এখানে প্রদত্ত তিনটা সরল সহসমীকরণ দেওয়া আছে, সেগুলোর ক্ষেত্রে অপশনগুলো একটা চেক করে দেখো, একক সমাধান থাকবে, মানে একটি সমাধান থাকবে, দুটি সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না। সেগুলো চেক করার জন্য কিন্তু ক্লেমার রুলের প্রয়োজন হয়, আর তোমাদের কিন্তু সিলেবাসে বা পাঠ্যক্রমে বলাই আছে যে ক্লেমার রুলটা কিন্তু থাকবে না। সেক্ষেত্রে এই ধরনের টাইপ বা এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু না দেওয়ারই চান্স বেশি। কারণ বলাই আছে যে দেখো, রৈখিক সহসমীকরণ সমাধান স্টার কিন্তু বলা আছে, আর স্টার কিন্তু পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত নয়, সেটাও কিন্তু বইয়ে কিন্তু বলা আছে, ঠিক আছে? এই যে বলা আছে এই পার্টে স্টার কিন্তু অন্তর্ভুক্ত নয়। তো রৈখিক সহসমীকরণ যে সমাধান, সেই টাইপের অঙ্কগুলো কিন্তু স্কিপ করে দেবে, কারণ এগুলো পরীক্ষায় থাকবে না। 14, 15, 16 যখন দেখবে যে একক সমাধান চেক করতে বলছে, অসংখ্য সমাধান চেক করতে বলছে, তো এগুলো কিন্তু থাকবে না পরীক্ষায় আশা করছি। আর যদি দিয়ে দেয় তাহলে তো আমাদের ওই সূত্র অনুসারে কিন্তু চেক করতে হবে। বাই চান্স যদি দিয়ে দেয় তাহলে এই ধরনের অঙ্ক চেক করার ক্ষেত্রে কিন্তু লাস্টের দিকে চেক করবে, হ্যাঁ, লাস্টের দিকে চেক করবে। তো এখানে বেশিরভাগ এই পার্টের মধ্যে যে অঙ্কগুলো বেশি করবে যে ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত কি বলা আছে, আর ক্রেমার রুলের যে রুলগুলোর দ্বারা যে নোটটা বলে দিয়েছিলাম সেই নোটটার দ্বারা অসংখ্য সমাধান থাকবে, কোনো সমাধান থাকবে, এইরকম টাইপের ছোট ছোট কোশ্চেনগুলো করে যাবে। তো এইখানে কিন্তু বেশি অঙ্ক করবে ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 নাম্বারটা অঙ্ক করবে, 2 নাম্বারটা করবে, আর আমি 3 নাম্বারটা করে দিচ্ছি। কি বলছে, টি এর মান ড্যাশ ড্যাশ হলে তিনটে বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 12 × 1 বর্গ একক হবে। এবার কিন্তু তোমার বলাই আছে যে ত্রিভুজের ক্ষেত্রফলটা এত, আর টি এর মানটা এখানে কত হবে সেটা কিন্তু তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে নিচ্ছি তিনটে বিন্দু, ধরি এই বিন্দুটা হচ্ছে প্রথম বিন্দুটা, সেই বিন্দুটা হচ্ছে -1, হচ্ছে টি, হ্যাঁ। বি বিন্দুটা ধরে নিচ্ছি t-2, হচ্ছে 1। সি বিন্দুটা ধরে নিচ্ছি t-2, হচ্ছে টি। আচ্ছা, আর কি বলা আছে যে ত্রিভুজ এবি সি এর ক্ষেত্রফল, এই বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলটা এখানে বলাই আছে 12 × 1 = 2। আচ্ছা, তাহলে এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই তাহলে ফর্মুলাটা হচ্ছে হাফ ইনটু এই ডিটারমিনেন্টটা x1, এটা y1 বলতে এটা হচ্ছে t, আর এখানে হচ্ছে 1, x2 বলতে এখানে t-2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1। আচ্ছা, x3 t-2 t 1 ইজ ইকুয়াল টু 12 × 1 = 2। এটা যদি আমি এখানে 2 নেই তাহলে 12 × 2 = 24, আর উপরে হচ্ছে 25, এটা ভাঙালে এটা হয়, ঠিক আছে? তাহলে এই দুই কাটলো, তাহলে ওইদিকে থাকবে 25। এবার এটা বিস্তৃতিকরণ করি, বিস্তৃতিকরণ করলে দেখো -1 প্রথমটা হবে, প্রথম সারির সাপেক্ষে, এটাকে ভাঙালে 1 × 1, তার মানে 1 মাইনাস টি, তারপরটা হচ্ছে মাইনাস টি যদি নেই তাহলে এই যে কলাম এই সারি বাদ দিয়ে এটা পড়ে থাকবে, তাহলে t-2, আচ্ছা t-2 একবারে করে দিচ্ছি -t+2, হ্যাঁ। তারপর হচ্ছে +1 যদি নেই তাহলে এখানে এটার সাথে এটা টি স্কোয়ার -2t -t+2 ইজ ইকুয়াল টু হচ্ছে
25, এদিকে 25 আছে। তাহলে এই পার্টটা হয়ে যাবে 0, কারণ মাইনাস টি প্লাস টি কাটবে, প্লাস 2 মাইনাস 2 কাটবে, তাহলে এই পার্টটা হয়ে গেল 0। আর এইখানে থাকলো হচ্ছে -1, মাইনাস মানে প্লাস টি, এখানে গুণ করে দিই, প্লাস টি স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 3t প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 25। এখানে হচ্ছে টি স্কোয়ার মাইনাস 2t, এখানে +1, আর এদিকে 25 যদি আসে তাহলে -24 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে কিন্তু -2t মেলাতে হবে মিডিল টার্ম করলে, তাহলে 4 6 24, 60 প্লাস 4t মাইনাস হচ্ছে 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি কমন নিই t, তাহলে t - 6 প্লাস 4, এখানে হচ্ছে t - 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে দুইটার থেকে কমন যায় t - 6, t প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে t এর ভ্যালু হচ্ছে 6 আর একটা হচ্ছে -4, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তো এখানে এই পার্টটা শেষ হয়ে গেল। পরের অঙ্কটাও করো, ঠিক আছে। তো একটা পার্টে কিন্তু এই যে 2c ডিটারমিনেন্ট শেষ। নেক্সট দিন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার শুরু করব, ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট, হ্যাঁ, বিপরীত ম্যাট্রিক্স, সরল সহজ সমীকরণ সমাধান। ঠিক আছে।